পরিমাপ বা মেজারমেন্ট বলতে কি বোঝো? আর কেউ কিছু বলবে? কাকে বলা হয় মেজারমেন্ট? ঠিকই বলেছে। স্যার, কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলী প্রেক্ষাপটে সংখ্যা দ্বারা প্রকাশ করা। একদম। অর্থাৎ কোনো কিছু যখন আমরা পরিমাপ করব, মানে কোনো বস্তু হতে পারে, কোনো বিষয় হতে পারে, অর্থাৎ কোনো বিষয় বা বস্তুকে যখন কিছু রুলসের উপর ভিত্তি করে, সার্টেন রুলস, কিছু নির্দিষ্ট রুলসের উপর ভিত্তি করে যখন সেই বিষয়টাকে নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, সেটাকেই বলা হয় মেজারমেন্ট বা পরিমাপ। এটা ছোট্ট জিনিস, কিন্তু এটা ভুল হয়, পরীক্ষায়ও আসে। পরীক্ষায়ও আসে এই প্রশ্নটা, ঠিক আছে? যে মেজারমেন্ট কি, এবার বিভিন্ন অপশন দেবে। এটা হচ্ছে এসএলএসটি তে এসেছিল। ইয়েস অর নো? যারা এসএলএসটি দিয়েছো তোমরা জানো, এসএলএসটি তে এই প্রশ্নটা এসেছিল, মেজারমেন্ট কি। এবার এমন ভাবে অপশন দিয়ে দিয়েছে না, গুলিয়ে যাবে। তো সবসময় মনে রাখতে হবে, নির্দিষ্ট কোনো রুলসের উপর ভিত্তি করে যখন কোনো বিষয় বা বস্তুকে আমরা নাম্বার দ্বারা প্রকাশ করব, সংখ্যা দ্বারা প্রকাশ করব, সেটাকে বলা হয় পরিমাপ। ওকে, তো তাহলে লিখে নাও হালকা করে। মেজারমেন্ট বলতে বোঝায়, স্যার, কি পড়ানো হচ্ছে? মেজারমেন্ট এবং ইভালুয়েশন। লেখো মেজারমেন্ট স্যার, ইজ, এডুকেশন না? হ্যাঁ এডুকেশন। মেজারমেন্ট ইজ আ প্রসেস, বাংলায় বলে দিচ্ছি প্রথমে, তারপর ইংরেজিতে বলবো, ঠিক আছে? প্রথমে বাংলায় লিখে নাও। লেখো পরিমাপ হলো কোনো বস্তু বা বিষয়কে নির্দিষ্ট, কোনো বস্তু বা বিষয়কে নির্দিষ্ট নিয়মের ওপর ভিত্তি করে সংখ্যা দ্বারা যখন প্রকাশ করা হয়, তাকেই বলা হয় মেজারমেন্ট। আরেকবার বলুন স্যার। হ্যাঁ লেখো, পরিমাপ হলো কোনো বস্তু বা বিষয়কে নির্দিষ্ট নিয়মের ওপর ভিত্তি করে যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তাকে পরিমাপ বলে। এবার ইংলিশে লেখো, মেজারমেন্ট ইজ আ প্রসেস of অ্যাসাইনিং, স্পেলিংটা বলছি, ASSING নাম্বার টু অবজেক্ট according to certain rules, according to certain rules। অর্থাৎ আমরা কোনো বস্তুকে নির্দিষ্ট যখন নিয়মের উপর ভিত্তি করে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করি, সেটাকেই আমরা মেজারমেন্ট বা পরিমাপ বলি। যেমন ধরো আমাদের মেন্টালিটি মানে মানসিকতা পরিমাপ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, মানে আইকিউ পরিমাপ করা হয়, ঠিক আছে? তো আইকিউ পরিমাপ করতে গেলে একটা কি হয়, নির্দিষ্ট রুলস রয়েছে। আইকিউ পরিমাপের সূত্র কি? MA/CA × 100, তাই না? তো একটা নির্দিষ্ট রুলসের উপর ভিত্তি করে আমাদের আইকিউ পরিমাপ করা হয়, আমাদের উচ্চতা পরিমাপ করা হয়, একটা নির্দিষ্ট রুলস রয়েছে। আমাদের কতটা কার কত, মানে আমাদের সমস্ত কিছু যে মেন্টাল মানসিক যে প্রসেস রয়েছে, যেমন আমাদের বুদ্ধি, প্রবণতা অর্থাৎ অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটিও টেস্ট করা হয়। আমাদের কার কেমন পার্সোনালিটি, আমাদের এটাও টেস্ট করা হয়, ঠিক আছে? যেমন হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, ইন্টারভিউ যখন নেওয়া হয় না, আমাদের পার্সোনালিটি টেস্ট হচ্ছে, মানে কি ইন্টারভিউ এর মাধ্যমে পার্সোনালিটি টেস্ট হয়। তো আমাদের কথাবার্তার মধ্যেই বুঝে যাবে, নাম জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ২-৪ টে নাম জিজ্ঞাসা, অর্থাৎ যারা ওখানে থাকবে, যারা অভিজ্ঞ কাউন্সিলর বা হচ্ছে যারা কাউন্সিলিং করে বা হচ্ছে যারা মেজারমেন্ট করে আর কি, ডাক্তার হতে পারে, কোনো টিচার হতে পারে, কোনো বিশেষজ্ঞ হতে পারে, তারা কথার মাধ্যমে বুঝে যাবে এর পার্সোনালিটি কেমন, ঠিক আছে? প্রত্যেকের আমাদের ইন্টারভিউ নেওয়া হয়। আমাদের ইন্টারভিউর মাধ্যমে আমরা ওই পদে কতটা যোগ্য সেটা পরিমাপ করা হয়, ঠিক আছে?
এই যেমন স্কুল এসআই, স্কুল এসআই পুরোটা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়, এখানে লিখিত পরীক্ষার কোনো ভ্যালু নেই। এটাই একটা বিষয়। তোমার পার্সোনালিটি কেমন, সেই পার্সোনালিটির উপর ভিত্তি করে দেখে বলবে যে ভাই একজন স্কুল এসআই হওয়ার যোগ্যতা রয়েছে বা যোগ্য। তো এটাই হচ্ছে কি পার্সোনালিটি মেজারমেন্ট। এটা মেজারমেন্ট করা হয়, পরিমাপ করা হয়, তার উপর ভিত্তি করে আমাদের নাম্বার দেবে, 10-এর মধ্যে 5, কার 7, কার 10, 10-এ 10 দিচ্ছে, এরকম ব্যাপার হয়ে থাকে। ওকে, এগুলো সবই মানে পরিমাপ। এটা হচ্ছে আবার আমাদের এবারে মেজারমেন্ট আবার ডিফারেন্ট টাইপস হয়ে থাকে। একটা কি, এই যেটা বললাম আমাদের আইকিউ অর্থাৎ বুদ্ধি, আমাদের অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটি, আমাদের হচ্ছে যে আমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এই যে পরীক্ষা টরীক্ষা নিচ্ছি 50-এর মধ্যে পরীক্ষায় তোমরা 10 পাচ্ছ, কেউ 20 পাচ্ছ, কেউ 40 পাচ্ছ। তো এগুলো হচ্ছে এডুকেশনাল যে আমাদের মানে কোয়ান্টিটি না, মানে শিক্ষাগত যে সমস্ত বিষয়, এগুলোও কিন্তু এক এক ধরনের পরিমাপ এর মধ্যে পড়ছে। কারণ একটা নির্দিষ্ট রুলস রয়েছে, সেই রুলস এর উপর ভিত্তি করে আমরা পরীক্ষা নিচ্ছি, তাই না? বিভিন্ন ধরনের রুলস এর উপর ভিত্তি করে কোশ্চেন করা হয়। তো এরকম মেজারমেন্ট সাধারণত ডিফারেন্ট টাইপস এর হয়ে থাকে। ওকে, সাধারণত 3টে টাইপের মেজারমেন্ট হয়ে থাকে। ওকে, তো লেখো টাইপ অফ মেজারমেন্ট, 3 টাইপস, টাইপ অফ মেজারমেন্ট 3 টাইপস। এক নম্বর কি? এক নম্বর লেখো মেন্টাল মেজারমেন্ট, অর্থাৎ মানসিক পরিমাপ। মেন্টাল মেজারমেন্ট, এই মেন্টাল মেজারমেন্টের মধ্যে কোনগুলো পড়ছে? লেখো ইন্টেলিজেন্স। এটাই স্যার ওই মেজারমেন্টের টাইপ বলছেন? হ্যাঁ হ্যাঁ ওই ফার্স্ট হচ্ছে মেন্টাল মেজারমেন্ট ফার্স্ট হ্যাঁ হ্যাঁ না আগে? মেন্টাল এক নম্বর ফার্স্ট লেখো মেন্টাল মেজারমেন্ট, অর্থাৎ মানসিক, যেগুলো কি পার্সোনালিটি, অ্যাটিটিউড, ইন্টেলিজেন্স, এগুলো। 2 নম্বর লেখো এডুকেশনাল মেজারমেন্ট, অর্থাৎ শিক্ষাগত পরিমাপ। শিক্ষাগত পরিমাপের মধ্যে লেখো ওই যে বিভিন্ন ধরনের আমাদের যে ক্ষমতা, আমাদের যে মানে পরীক্ষায়, মানে পরীক্ষার মাধ্যমে যে সমস্ত মূল্যায়ন করা হয়, রিটেন এক্সাম, ঠিক আছে? বা লেখো রিটেন এক্সাম, লিখে নাও, ব্যাস বাকিটা বুঝে যাবে। নেক্সট লেখো ফিজিক্যাল মেজারমেন্ট। স্যার ওটা কি বললেন এডুকেশনটা? এই বিভিন্ন এক্সাম লেখো না। আচ্ছা। তারপরে স্যার? নেক্সট হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল মেজারমেন্ট। ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে কি কি হবে? আমাদের উচ্চতা, ঠিক আছে? আমরা কোনো মেজারমেন্ট, আমরা 5 ফুট 4 ইঞ্চি বা 5 ফুট 7 ইঞ্চি এরকম হয়ে থাকি, কেউ 6 ইঞ্চি, আমরা পরিমাপ করে থাকি। এগুলো হচ্ছে পরিমাপ। যেমন দেখো উচ্চতা, তাহলে লেখো ওজন, কারোর ওজন 20 কেজি, কারোর না 20 কেজি কেউ নেই, 50, 60, 70, তাই না? হ্যাঁ। তানিয়া কত তোমার এখন, কত? 55। এত হালকা তুমি? হাই ভগবান, আমি ভাবলাম অনেক হবে। আরো মাত্র 5? কমাতে বলেছে। হাই দেখো, কমাতে স্যার বলেছে। 55টা অনেকদিন আগেই মাপা, 1-2 কেজি বেড়েই গেছি। কি বলো? স্যার দিদির কথা মনে আছে? 1000 কেজির বাচ্চা। হ্যাঁ, আর 1000 কেজি বাচ্চা, আর 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 একটা দিদি নাম্বার 1 এর কুইন্টাল কুইন্টাল জল ঢুকছিল। কুইন্টাল কুইন্টাল, হ্যাঁ, এগুলো সব কিন্তু মেজারমেন্ট, কুইন্টাল কুইন্টাল জল। রচনা দিদি হ্যাঁ, কুইন্টাল জল। হাসি না, তারা কিন্তু উক্তিটি কার? এরকম কোশ্চেন আসতে পারতো স্যার, হ্যাঁ, এরকম কোশ্চেন আসতে পারতো। কিরকম? কুইন্টাল জল উক্তিটি কার? সেটাই।
আসলে সবই হচ্ছে খেলা। হ্যাঁ, সেই খেলাতে আমরা হচ্ছে ঘুঁটি। ঠিক আছে? কিছু করার নেই। এগুলো হচ্ছে মানে এত কিছু পড়াশোনা করে এত ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই। ওইসব উল্টো পাল্টা করে নাও, তখন তুমি একদম বিশাল জায়গায় চলে যাবে। ঠিক আছে? যাই হোক, ভেতরে গিয়ে ঢুকে লাভ নেই। যেটা হচ্ছে কোথায় ছিলাম? হ্যাঁ, মেজারমেন্ট। তাহলে ৩ টে টাইপ হয়ে গেল মেজারমেন্ট। স্যার একটা কথা বলবো একটু, হ্যাঁ, একটা কথা আছে। হ্যাঁ। বলছি ইংলিশে একটু রেকর্ডিং করবেন, মানে আমি পারবো না ক্লাস করতে, বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি যাও না, একটু আনন্দ ফানন্দ করো না। সবাই পরীক্ষা আর টরীক্ষা একটু দিলে। রেকর্ডিং করবেন স্যার, ইংলিশ নাহলে কিছু বুঝতে পারি না। আচ্ছা, করার চেষ্টা করবো। আসলে এই আচ্ছা, হ্যাঁ, ইংলিশ স্যার, ইংলিশ ম্যামের ক্লাস তো 8টা থেকে, কি করে করব? ৮টা পর্যন্ত হবে ক্লাস। আমাকে আজকে ক্লাস দেখুন নিতে বারণ করেছে। 7:56 বাজে, আপনি বলছেন 8টা পর্যন্ত হবে। করো না ক্লাস, অসুবিধা নেই। ক্লাসটা অফ দিতে বারণ করেছিল, কিন্তু বিষয়টা স্যার আপনি ক্লাস করাতে করাতে রেকর্ডিং করতে পারবেন সেটা বলছি। না, না, আমি মানে ক্লাস আপনি হয় নাকি? আমার এই একটাই তো ল্যাপটপ নাকি আমার? যাই হোক, ৮টা ৮:৩০ পর্যন্ত আমি ক্লাস নেবো, তারপরে ম্যাডামের ক্লাস করতে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে? হুম। আচ্ছা, যে যাই হোক, চলো শুরু করছি। বেশি সময় নেই যেহেতু, পরে কথা হবে। তো মেজারমেন্ট ৩ টে হয়ে গেছে। আচ্ছা, উচ্চতা, ওজন, আর একটা কি বললাম? হাইট। ওকে? চলো। আচ্ছা, আমার আমার ওজনটা একটু বলি। আমার ওজন ৬০ কেজি ছিল। কমিয়েছিলাম, মানে ৬২ হয়ে গেছে। ঠিক আছে? যাই হোক। স্যার আপনিও তো হালকা। ধুস, ওরা মনে হয় ছেলেরা বেশ একটু ভারী ঠিকই তো হয়। আছে। ছেলেরা ভারী হয়। ছেলে 60 কেজি তো ঠিকই তো আছে। হুম? হ্যাঁ, ৬০ কেজি। ছেলে 60 আর কেজি আপনার ওটা ঠিকই হাইট তো তো কত? আছে। স্যার হাইট অনুযায়ী দেখতে হয় হ্যাঁ মানুষের হ্যাঁ, ওজন হাইট কত। কত হাইটটা আপনার? বলুন, তাহলে বলে দেবো আপনি ঠিক না ভুল। হ্যাঁ, বিএমআই বের করবো। স্যারের আমার হাইট 5'5" মনে হয়, কি ওরে 5'6"। ভাই, ৫'৬", একদম সঠিক, একদম। তাহলে ঠিকই তো আছে, 5'6" 60 কেজি ঠিকই আছে। ৫'৬" হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর একটু লাগবে স্যার। এই দেখো, আরেকটু হয়ে গেছে। আমি এই মানে আপনি ৬০। রোগার দলেই আছেন, না, বুঝতে না, না, পেরেছেন। বিষয় আমার ঠিক আছে। আমার একটু বেড়ে গেছে, আমি কম করে বললাম। আমি সেই যখন ছুটতাম না, তখন আমার ৬০ ছিল, বুঝলে? তখন ৬০ ছিল। আমার এখন বেড়ে গেছে। আমি একটু মোটা হয়ে গেছি। দেখছি যে ভারী, ভারী লাগছে নিজেকে। স্যার পেট বাড়ছে না, পেটটা হ্যাঁ। বাড়ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি ব্যাপার? তুমি না দেখে সব বলে দিচ্ছ। আমার তাই হচ্ছে, সেই জন্য বললাম। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওটা ভুঁড়িতে খাচ্ছি, ভাত খাচ্ছি। আমি ভাত ছাড়া খাই না। আমি রুটি-ফুটি খেলে। যাই হোক, চলো সামনে এগোই। ক্যারেক্টারিস্টিক্স লেখো মেজারমেন্টের। ছোটাছুটি করলে একটু কমে যায়। তো মেজারমেন্টের ক্যারেক্টারিস্টিক্স লেখো ১ নম্বর। আমি এখন হাঁটছি ওই জন্য। বাহ! ভেরি গুড। খুব সুন্দর। মেজারমেন্টের ২ একটা উদ্দেশ্য কি আর লেখাবো। মেজারমেন্টে লেখো এটি একটি মানে সাময়িক প্রক্রিয়া। মানে সময়ে, সময়ে পরিবর্তন হয়। লেখো এটা একটা সাময়িক এবং তাৎক্ষণিক প্রক্রিয়া। দু নম্বর লেখো, পরিমাপের ক্ষেত্রে পরিমাণগত বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। পরিমাণগত বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নেক্সট ৩ নম্বর লেখো, এখানে শিক্ষাগত বিষয়ের উপর বিবেচনা করা হয়। শিক্ষাগত বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। ৪ নম্বর লেখো, মূল্যায়নের প্রথম ধাপ পরিমাপ। মূল্যায়নের কি প্রথম বললো? মূল্যায়নের প্রথম ধাপ পরিমাপ, মানে মেজারমেন্ট। ফার্স্ট স্টেপ মানে হলো, লেখো ইভালুয়েশনের ফার্স্ট স্টেপ হলো মেজারমেন্ট।
আর মেজারমেন্টের পরে কি, মেজারমেন্টের পরের স্টেপটাকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট। ভেরি গুড, অ্যাসেসমেন্ট। লিখে নাও, মেজারমেন্টের পরের স্টেপ হলো অ্যাসেসমেন্ট। স্যার এর আগের লাইনটা একবার বলুন। মেজারমেন্টের পরের স্টেপ হলো অ্যাসেসমেন্ট। স্যার প্রথম ধাপটা কি বললেন? প্রথম ধাপ পরিমাপ। লেখো, মূল্যায়নের প্রথম ধাপ হলো পরিমাপ। পরিমাপের পরের স্টেপ হলো অ্যাসেসমেন্ট, এবং সর্বশেষ হলো ইভালুয়েশন। সর্বশেষ হলো ইভালুয়েশন বা মূল্যায়ন। হয়েছে? স্যার এটা কোন টপিকটা স্যার পড়াচ্ছিলে? মেজারমেন্ট এবং ইভালুয়েশন। আচ্ছা, চলো এবার লেখো ইভালুয়েশন বা মূল্যায়ন। স্যার পয়েন্টটা কি বললেন? এবার লেখো ইভালুয়েশন বা মূল্যায়ন, হেডিং করো। চলো মূল্যায়ন মানে যদি জিজ্ঞাসা করা যে মূল্যায়নটা কি, মানে সংক্ষেপে কি উত্তর দেবে? স্যার মূল্যায়ন হলো একটা প্রচেষ্টা যার মাধ্যমে আচ্ছা, এক গুণগত minute। আর পরিমাণগত কতটা বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা যায়। আচ্ছা, ঠিক আছে, খারাপ না। আচ্ছা, ইয়ে কি বলছো চাঁদ সুলতানা, বলো। মূল্যায়ন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা যায়, মানে কোনো শিক্ষার্থী কতটা উন্নতি করেছে সেটা বিচার করা যায়। হ্যাঁ, এটা ঠিকই আছে, তবে এটা এডুকেশনাল ইভালুয়েশন বা মূল্যায়ন, ঠিকই বলেছো, অসুবিধা নেই। ইভালুয়েশন রয়েছে, ইভালুয়েশনটা কি ঠিকই আছে, দুজনেই সবাই ঠিকই বলেছে। এডুকেশন হচ্ছে এমন একটা জিনিস যা বলবে সব ঠিক ঠিক হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা জটিল প্রক্রিয়া। যা বলবে সবই ঠিক হবে, কিন্তু পরীক্ষায় যা দেবে সেটাই উত্তর ভুল পরীক্ষার হবে। খাতায় ঠিক হয় না। হ্যাঁ, পরীক্ষার খাতায় সব পরীক্ষার অ্যান্সারই খাতায় হবে হয় মনে না। হয়। সবই অ্যান্সার আমরা তো মনে হয় ঠিক আছে। হ্যাঁ অ্যান্সার গুলো সব দেওয়ার পয়েন্টই মনে সময় হয় মনে ঠিক আছে, হবে যে চারটেই হবে। হ্যাঁ, যে ঠিকই দিলাম তো অ্যান্সার, কিন্তু অ্যান্সার ঠিক হয় না। হুম। তো এই কারণে আর কি, চলো তাহলে ইভালুয়েশনটা লেখো, মূল্যায়নটা কি, মূল্যায়নটা কি দেখো। লেখো, মূল্যায়ন হলো একটা ওই যে আহ, উপায় বা প্রচেষ্টা যাই বলো কিন্তু, যার মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কত মানে কতটা মানে সফল হয়েছে তার জন্য যে পরিমাণগত এবং গুণগত আহ, কতটা বাস্তবায়িত হয়েছে তার পরিমাপ হলো কি ইভালুয়েশন বা মূল্যায়ন। ঠিক আছে, চলো লেখো, মূল্যায়ন হলো এমন একটি উপায় বা প্রচেষ্টা যার মাধ্যমে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি ধরো আমরা পরীক্ষা দেবো, আমাদের উদ্দেশ্য কি 50-এ 50 পাওয়া, এটাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, তো এই কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত এবং গুণগত, একটা কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি, পরিমাণগত এবং গুণগত ভাবে কতটা বাস্তবায়িত হচ্ছে তা পরিমাপ করা, কতটা বাস্তবায়িত হচ্ছে তা পরিমাপ করা। যেমন ধরো তোমরা ছেলে মেয়েদেরকে পরীক্ষা নাও, ঠিক আছে, ক্লাসে পরীক্ষা নাও, মানে ধরো একটা দুটো সাবজেক্ট না, দুটো টপিক পড়ালে, পড়িয়ে হচ্ছে তুমি ছেলে মেয়েদের পরীক্ষা নিলে, ভাই পড়ে আসবি, ভাই না এই বাচ্চারা পড়ে আসবি, 30 নম্বরে পরীক্ষা নেব, ঠিক আছে? তো 30 নম্বরে পরীক্ষা নেব, এবার
না পড়ে আসে বলে ঠ্যাং মেরে ভেঙে দেবো, ঠিক আছে, মেরে ঠ্যাং ভেঙে দেবো সব বললে, এবারে ওরা ভয় পেয়ে যাবে, ঠিক আছে, পড়ে আসবে। এবারে পরীক্ষা নিলে এবারে 30-এর মধ্যে কেউ 20 পাচ্ছে বা 25 পাচ্ছে, ঠিক আছে। তো যারা এবারে তুমি বুঝবে যে ভাই এবার অনেকে আবার লিখতে পারছে না, 30 পাচ্ছে, 30 না 30 এর জায়গায় 3 পাচ্ছে। তো তুমি বুঝতে পারলে এ হচ্ছে একদম ডাল, এর দ্বারা হবে না কিছু, ঠিক আছে। আবার তুমি যখন বুঝতে পারবে ভালো রেজাল্ট পেয়েছে, তখন তুমি ভাববে যে হ্যাঁ আমার যে উদ্দেশ্য মোটামুটি 100 জনের মধ্যে হ্যাঁ 50 জনের মতো এই 25-এর উপর পেয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা মেজারমেন্টের মাধ্যমে আমরা কি করি, ইভালুয়েশন করি যে তার গুণগত এবং পরিমাণগত সে কতটা জানতে পেরেছে এবং সে বাস্তবে কতটা মার্কস পেয়েছে, তার দ্বারা আমরা বুঝতে পারি। অর্থাৎ এর দ্বারা আমি ইভালুয়েশন করলাম, মূল্যায়ন করলাম ওই ছাত্রকে ওই বিষয়ের উপর কতটা তার দখল রয়েছে। ওকে, তো এই হলো ইভালুয়েশন। ওকে, চলো এবার ইভালুয়েশন বিভিন্ন ধরনের হয়ে থাকে, একটা ফর্মেটিভ ইভালুয়েশন, সামেটিভ ইভালুয়েশন, হ্যাঁ তাই না, হ্যাঁ ডায়াগনস্টিক ইভালুয়েশন, মানে এগুলো আমরা পড়বো এবার, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। তো এগুলো জানো কম বেশি সবাই, ফর্মেটিভ ইভালুয়েশন কি, সামেটিভ ইভালুয়েশন কি, ঠিক আছে, মূল্যায়ন। তো চলো লেখো ফর্মেটিভ ইভালুয়েশন প্রথমে লেখো। আচ্ছা ইভালুয়েশন প্রথমে লেখো, ডিফারেন্ট টাইপস এর ইভালুয়েশন লেখো। প্রথমে লেখো ফর্মেটিভ ইভালুয়েশন। লিখে লিখে করলে ভালো হতো কিন্তু সময় নেই, একটু বেশি লেখাবো সেইখানে আমি বলছি তোমরা লেখো, টাইম বোর্ডে লিখতে গেলে একটু সময় লাগবে। স্যার এই টপিকটা কিন্তু স্যার অনেক ভাইটাল টপিক, ইভালুয়েশন আর মেজারমেন্টটা, এটা একটু হ্যাঁ টাইম দেবেন। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তেই হবে। চলো ফর্মেটিভ ইভালুয়েশন বা আহ, যেটাকে বলা হয় প্রস্তুতিকালীন মূল্যায়ন। প্রস্তুতিকালীন মূল্যায়ন, ওকে। ফরমেট ইভালুয়েশন লিখে নাও কি, অ্যাকচুয়ালি আমি বিষয়টা বলে দিই। আমরা মানে শিক্ষা প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত পরীক্ষা মানে শিক্ষার্থী কতটা বুঝতে পারছে বা কতটা শিখছে, সেটার জন্য অর্থাৎ তার জন্য আমরা যে সমস্ত মূল্যায়ন করে থাকি সেটা হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন, ঠিক আছে। যেমন তুমি পড়াচ্ছ ক্লাসে, ঠিক আছে, ক্লাসে পড়াতে পড়াতে তুমি ছেলেদেরকে একটা বিষয় পড়াচ্ছে, ধরো আমি এই বিষয়টা পড়ালাম, ঠিক আছে। তো পড়াতে পড়াতে আমি তোমাদেরকে প্রশ্ন করছি, ঠিক আছে, পড়ানোর শেষে আমি তোমাদেরকে প্রশ্ন করছি। তো এই যে প্রশ্ন করা, এটাও কিন্তু একটা ফর্মেটিভ ইভালুয়েশনের একটা পার্ট, ওকে। বা আমি আগের দিনের প্রশ্ন করছি, আগের দিনে যে পড়াটা পড়িয়েছিলাম সেটা কতটা তুমি নিয়েছো বা কতটা তুমি জেনেছো, সেটার জন্য আমরাও কিন্তু ফর্মেটিভ ইভালুয়েশন, অর্থাৎ ফর্মেটিভ ইভালুয়েশন মিন্স পরীক্ষা চলাকালীন আমরা শিক্ষার্থীর অগ্রগতি কতটা হয়েছে বা সে কতটা ওই বিষয়কে মানে আমার যে পড়ানোটা সেটা সে কতটা নিতে পারছে, তার জন্য আমি যে মূল্যায়ন করে থাকি সেটাকে বলা হয় কি ফর্মেটিভ ইভালুয়েশন। ওকে, এই ফর্মেটিভ ইভালুয়েশন বিভিন্ন ভাবে তুমি নিতে পারো, সেটা তুমি কুইজ করে নিতে পারো, ওকে, বা তুমি পরীক্ষার মাধ্যমে নিতে পারো, ঠিক আছে। মানে ছোট ছোট পরীক্ষা নেবে, ভাই 10 নম্বরের পরীক্ষা নিচ্ছি দে, 10 নম্বরের উত্তর দে, কুইজ মানে প্রশ্ন লিখে দিলে 10টা প্রশ্ন বললে কে কটা করতে পারলো দেখলে, ওকে। বা তুমি প্রশ্ন মুখে প্রশ্ন করতে পারো। মানে স্যার ওই প্রথমে হচ্ছে এটার মানে ইমপ্লিমেন্টেশন, তার দেন মনিটরিং, আর তারপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো চলো লেখো, তাহলে লেখো শিক্ষার্থী কোনো লেখো শিক্ষা প্রক্রিয়া চলাকালীন, নিজের ভাষায় লেখো তো দেখি।
প্রশান্ত মিউট করো। আচ্ছা হয়েছে, লিখেছো নাকি আমি বলবো? বলো, লেখো। হ্যাঁ, বলুন স্যার, বলুন। আচ্ছা চলো লেখো 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 শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন, মানে টিচিং লার্নিং প্রসেস, যেটাকে ইংলিশে বলা হয় টিচিং লার্নিং প্রসেস চলাকালীন শিক্ষার্থী বিষয়গত অগ্রগতি বিচার করার জন্য যে মূল্যায়ন করা হয়, যে ধরনের মূল্যায়ন করা হয় তাকে ফরমেটিভ ইভালুয়েশন বলে। এই ধরনের মূল্যায়নকে গঠনকালীন মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়নও বলা হয়। এরা চেঞ্জ করে লিখবে, এই ধরনের মূল্যায়নকে একটা টার্ম বলছি, ইভালুয়েশন ফর লার্নিং বলা হয়। ইম্পর্টেন্ট, এই ধরনের মূল্যায়নকে আগের লাইনটা হ্যাঁ লেখো, এই ধরনের মূল্যায়নকে ইভালুয়েশন ফর লার্নিং বলা হয়। সহজ কেন বলা হচ্ছে ইভালুয়েশন ফর লার্নিং? অ্যাকচুয়ালি তুমি শিক্ষার্থীদের উন্নতির জন্য তুমি এটা করছো, ঠিক আছে? যেমন ধরো তুমি পড়িয়ে চলে গেলে, এটা কোনো মানে এখানে ছেলেদের মধ্যে কোনো উন্নতি হবে না, দেখবে তুমি পড়িয়ে টড়িয়ে চলে গেলে, পড়লো তোমার কি এসে যায়, ওসব কোনো দেখা দরকার নেই। এইটা মেন্টালিটি নিবে না, বা এই ধরনের কাজ করলে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, ভাই তুমি যেটা পড়াচ্ছ সে কতটা বুঝতে পেরেছো তুমি বুঝতে পারবে না। এবার যখন তুমি প্রশ্ন করবে, ঠিক আছে, এই যে আমি অঙ্ক করাতে প্রত্যেকে জিজ্ঞাসা করে, এ ভাই বুঝেছো? অনেকে আবার ডিস্টার্ব ফিল করে, বলছে স্যার একজনকে কতবার জিজ্ঞাসা করে। আসলে বিষয়টা হচ্ছে কি, অনেকে বুঝতে পারে না। এবারে সে যতক্ষণ না বুঝতে পারে, এটা বুঝতে না বোঝা না বোঝাতে না পারলে, বা সে বুঝতে না পারলে, তাহলে কি হবে, সে মানে ওই বিষয়ের প্রতি ভীতু তৈরি হবে, মানে ভয় তৈরি হবে। এমনিতে ভয় অঙ্কে বা অন্য মানে বিশেষ করে অঙ্কে তো ভয় তৈরি হয়ে যাবে, এবং যখনই ভয় তৈরি হয়ে যাবে তখন আর সে এগোতে পারবে না, ঠিক আছে? তখন সে এগোতে পারবে না। সেই কারণে বারবার প্রশ্ন করতে হবে, এই হয়েছে নাকি, ঠিক আছে? তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে ঠিক আছে। আর যদি না বুঝতে হয় তাহলে সেটা আবার ভালো করে বোঝাতে হবে। ওকে, তো এই হচ্ছে কি, অর্থাৎ শিক্ষার্থীর যাতে আরো উন্নতি করতে পারে তার জন্য কি করা হয়, ইভালুয়েশন ফর লার্নিং অর্থাৎ ফরমেটিভ ইভালুয়েশন করা হয়ে থাকে। ওকে, তো উদ্দেশ্য এগুলো বলে দিলাম, আর উদ্দেশ্য লিখতে হবে না, বুঝে যাবে, ঠিক আছে? এবার লেখো বিভিন্ন টাইপ, অর্থাৎ অর্থাৎ ফরমেটিভ ইভালুয়েশনের বিভিন্ন উপায়, কি কি উপায়ে তুমি ফরমেটিভ ইভালুয়েশন করবে, চলো লেখো। যেমন লেখো 1 নম্বরে ইউনিট টেস্ট। তুমি ইউনিট টেস্ট মানে কি, একটা ইউনিট পড়িয়ে নেবে বা দুটো ইউনিট পড়িয়ে নেবে, পড়িয়ে বলবে ভাই পড়ে আসো, ঠিক আছে, পরীক্ষা নেব, দুটো ইউনিটের উপর পরীক্ষা নেব। যেমন ধরো আমি তোমাদের আগের দিনে পড়িয়েছিলাম যে এই যে আমাদের ভারতের যে যদিও বলি নেক্সট একটা কোশ্চেন করেছি 25 নম্বরে এডুকেশন, একটা মক টেস্ট দিচ্ছি, মানে এটা ক্লাসটা হয়ে গেলে আমি দিয়ে দেবো, তোমরা কালকের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? 25টা প্রশ্ন আছে নেক্সট ইউনিট টেস্ট, পিডিএফ আকারে দিয়েছি, হ্যাঁ, পরীক্ষা দেবে। ইউনিট টেস্ট 2 নম্বর লেখো ক্লাস টেস্ট। স্যার প্রজেক্ট দেওয়া, অ্যাসাইনমেন্ট দেওয়া, ওগুলো তো মানে উপায়, মানে ধরো হ্যাঁ লেখো অ্যাসাইনমেন্ট, লেখো
অ্যাসাইনমেন্ট। 3 নম্বর লেখো ওরাল টেস্ট। ওরাল টেস্ট। পল্লবী লিখছো তো? পল্লবী, চয়নিকা? স্যার আমি ফার্স্ট হ্যাঁ পার্টটা স্যার, লিখেছি, কিছু লেখাই ছেলে আছে পাশে আমার। রয়েছে এত ডিস্টার্ব করছে, সেকেন্ড পার্টটা লিখতে পারছি না। লেখো লেখো লেখো। চেষ্টা করছি স্যার। ঠিক আছে। অ্যাসাইনমেন্ট হয়েছে, ওরাল টেস্ট, এমসিকিউ লেখো, এমসিকিউ, কুইজ ইত্যাদি। স্যার হুম। স্যার বলছি আগের দিনের এডুকেশনের নোটসটা দিয়ে দিলে ভালো হতো। আগের দিনে নেই হ্যাঁ আমার স্যার, কাছে। কে ক্লাস করেছে স্যার? আগের দিনে কি হয়েছে কি মানে বুঝতে পারছি না তো কি হয়েছে। কে ক্লাস করেছে একটুখানি স্যার মানে মনে হয় ওই জিজ্ঞাসা করুন না। রবীন্দ্রনাথ ঠাকুর ওইগুলো লিখিয়েছেন সব। আপনাকে বললাম তো লাস্ট ক্লাসের নোটটা। ওটা একটু দিয়ে দিলে ভালো হয়, ওটা নেই। কে করেছো ক্লাস, কে করেছো এখানে? আমি করেছি, কিন্তু আমারটা পুরোপুরি লেখা মানে সেরকম মতো নেই। আমি পাঠিয়ে দিচ্ছি। একটু গ্রুপে দিয়ে দাও তো প্রিয়াঙ্কা। হ্যাঁ ঠিক আছে। এই যা গ্রুপে আছে তো তাই দাও। এডুকেশন হ্যাঁ গ্রুপে। দাও না, একটা ওই এসআই এর গ্রুপে দাও। আচ্ছা হয়েছে। তাহলে এবার লেখো কি এসেছিল, ওরাল টেস্ট, এমসিকিউ এগুলো লিখে নাও। এবারে লেখো ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। 1 নম্বর লেখো এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি একটি ধারাবাহিক। কোনখানটা উপায়তে নাকি? না, এবার লেখো ক্যারেক্টারিস্টিক্স লেখো, উপায় আচ্ছা হয়ে গেছে। বৈশিষ্ট্য, ওকে ওকে। বৈশিষ্ট্য লেখো। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, মূল্যায়ন প্রক্রিয়া। দুই নম্বর লেখো এটি একটি বিকাশমূলক প্রক্রিয়া। এটি একটি বিকাশমূলক প্রক্রিয়া। 3 নম্বর লেখো টিচার মেড মানে শিক্ষক নির্ভর প্রক্রিয়া। ব্যাস, নেক্সট লেখো। এটা হয়ে গেছে। এবার চলো লেখো সামেটিভ ইভালুয়েশন, পয়েন্ট করো। সামেটিভ ইভালুয়েশন। সামেটিভ ইভালুয়েশন মানে আমরা যখন মানে কোনো বিষয় আমাদের পড়ানো শেষ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ এন্ড অফ দি টিচিং লার্নিং প্রসেস বলতে পারো, ঠিক আছে, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার শেষে শিক্ষার্থী কতটা শিখন সম্পূর্ণ করেছে তার মানে মূল্যায়নের জন্য যে সমস্ত ইভালুয়েশন করা হয়ে থাকে বা যে সমস্ত প্রক্রিয়া করা হয়ে থাকে সেটাকে বলে সামেটিভ ইভালুয়েশন। ওকে, অর্থাৎ এন্ড অফ দি লার্নিং, শেষে, অর্থাৎ তুমি ধরো পড়িয়ে দিলে, হাফ ইয়ারলি হতে পারে বা অ্যানুয়াল যে টেস্ট, এগুলো হচ্ছে কি সামেটিভ ইভালুয়েশন। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি শিক্ষণ প্রক্রিয়া অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া মাধ্যমে শিক্ষার্থী কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে বা কতটা শিখতে পেরেছে তার জন্য যে তুমি বিচার করা হয়, ভাই 100 নাম্বারের পরীক্ষা হলো মানে ফুল টার্ম মানে ফুল মার্কসের প্রশ্ন মানে পরীক্ষা যেটাকে বলা হয়, ঠিক আছে, শেষে, ওটাই হচ্ছে কি সামেটিভ ইভালুয়েশন। লিখে নাও। লেখো কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষণ প্রক্রিয়া
শিক্ষণ টিচিং লার্নিং প্রসেস এর মাধ্যমে শিক্ষণ উদ্দেশ্যগুলি শিক্ষার্থী কি পরিমাণে অর্জন করতে পেরেছে, স্যার শিক্ষণ উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জন করতে পেরেছে তার বিচার করার জন্য যে মূল্যায়ন করা হয় তাকে সামেটিভ ইভালুয়েশন বলে। তাকে সামেটিভ ইভালুয়েশন বলে। শোনো, আমি একটা কথা বলে দিই, তুমি এই পরীক্ষা হয়ে গেছে, অনেকের পরীক্ষা খারাপ হয়েছে বা অনেকে ভালো হয়েছে, ভালো খারাপ নিয়ে মাতামাতি করবে না, ডিপ্রেশনে যাবে না। প্রথমত বলি, অনেকে ডিপ্রেশনে যাবে বা খারাপ হয়েছে, মন খারাপ হয়েছে, আমাকে অলরেডি অনেকে বলেছে, সেই কারণে আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি যে ভাই ডিপ্রেশনে যাবে না। পরীক্ষা মানে হচ্ছে একটা পরীক্ষা, মানে আমাদের জীবনের শেষ না। আর এই জায়গা থেকে ছেড়ে দিলে জীবনে আর কিছু করতে পারবে না, ঠিক আছে? যদি ধরো মানে তুমি পড়ছো মানে তোমার একটা উদ্দেশ্য আছে, আর এখনো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ সেটা জানো, তবুও সেই জায়গা থেকে গলে গেলে আমাদের বেরোতে হবে যে কোনো জায়গা থেকে। তো তার জন্য আমাদের কি করতে হবে, কন্টিনিউয়াস প্রিপারেশন নিতে হবে। কন্টিনিউয়াস প্রিপারেশন ছাড়া যে কেউ চাকরি পায় না, সে যত তুমি বড় খেলোয়াড় হও, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, তোমরা কন্টিনিউয়াস মানে আমাদের পেশেন্ট রাখতে হবে, ধৈর্য হারালেই হবে না, ঠিক আছে? যে আমার ভাই হয়নি, মানে এটা পারিনি মানে আমার আর হবে না, এই ছেড়ে দেবো, আর পড়াশোনা হবে না, এই কিছু হবে না, এইসব নেগেটিভিটি চারিদিকে আছে, আমাদের চারিদিকে শুধুই নেগেটিভিটি আছে। কিন্তু এই নেগেটিভিটির থেকে আমাদের মানে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে কষ্ট করে হলেও সারা বছর সারা দিনে আমাদের মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম নিয়ে আমাদের পড়তে হবে রেগুলার বেসিসে। এবার 2-1 দিন অফ হতে পারে, 1 সপ্তাহ অফ হতে পারে, ওটা কোনো ম্যাটার না। কিন্তু এইরকম নাই যে ভাই আমি পুরো পড়াশোনা মানে অফ করে দিয়ে বই গুছিয়ে দিয়ে উপরে আর কাটে তুলে রাখবো, এরকম ব্যাপার না। আবার যখন নোটিফিকেশন দেবে তখন আমি বই এই দেখি ধুলো ফুলো ঝেড়ে পড়বো, তখন কিছু করতে পারবে না, ঠিক আছে? পরীক্ষা শেষে আবার হতাশা। এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে প্রসেস। আর বেশিরভাগ জন এটাই করে, 90% এটাই করে। ফলে কি হয়, এটা হয় না, ঠিক আছে? মানে আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স বলছি, আমার এখানে পড়াচ্ছি তো অনেকদিন, দীর্ঘদিন ধরে। কেউ ভর্তি হলো, হ্যাঁ 6 মাস ক্লাস করলো, 3 মাস ক্লাস করলো, করার পরে অফ দিয়ে দিল, বলছি স্যার আমার আর পাচ্ছি না, আমার বিভিন্ন ধরনের সমস্যা। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি কিছু বলি না। তারপরে আবার কিছুদিন পরে আবার এসে ভর্তি বলছে স্যার আবার পড়াশোনা করবো আবার। কিন্তু এই যে মাঝখানে চলে গেল 1 বছর বা 6 মাস চলে গেল, এর মাঝে মানে এটা কিন্তু আর সে ফেরাতে পারবে না। কিন্তু এই যে আবার শুরু করতে গেলে আবার নতুন থেকে শুরু করতে হবে, মানে সেটা হচ্ছে একটা বিশাল মানে প্রেসার, মেন্টাল প্রেসার, বিভিন্ন ধরনের প্রেসার। এটা ভুল করে বেশিরভাগ জন। আমি সেই কারণে উদ্দেশ্য করে সেটাই বলছি যে ভাই মানে 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 কন্টিনিউয়াস তোমাকে পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার, কিছু না, ঠিক আছে? এবারে তুমি কন্টিনিউয়াস পড়তে তুমি যখন শুরু করবে পাস করা, তখন তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? যেমন আমি বলছি, এখানে আমার এখানে অনেকদিন ধরে পড়ছে ডালিয়া, তারপরে মৌমিতা পড়ছে, মৌমিতা, তারপরে মঞ্জিনা, এরা রেডি হয়ে গেছে। তারপরে ধরো এই চয়নিকা, মোটামুটি এরা অনেকদিন ধরে পড়ছে, মানে এরা রেডি হয়ে গেছে পরীক্ষায়, মানে যখন পাস শুরু হবে, এমনিতে ওরা সব পাস করছে, ঠিক আছে? মানে সব পরীক্ষায় মোটামুটি পাস করছে। এবার দেখবে সব পরীক্ষায় এরা মানে সব সাকসেসফুল হবে, একটা সময় আসবে, ঠিক আছে? কিন্তু এটা এই যে কারণ ওরা দীর্ঘদিন ধরে ধরে রেখেছে বলে, ঠিক আছে? এই ধরে রাখাটা সবার পক্ষে অসম্ভব, ফলে কি হয়, আর হয় নাই এগিয়ে আসা, ঠিক আছে? যাই হোক, আর অনেকে এটা অনেকে মানে অনেকে লেটে মানে জয়েন হয়েছে বা আমাকে বলেছো যে ভাই ঠিক দেরি হয়ে গেছে, তবুও অসুবিধা নেই, ঠিক আছে? দেরিতে হলেও কিন্তু যদি সঠিক মানে মেন্টালিটি করো, মানে মেনটেন করো, প্রসেসটা মেনটেন করো, তাহলে কিন্তু হবে, ঠিক আছে? দেরিটা কোনো ম্যাটার না, বুঝছো? স্যার কাট অফটা কি হবে স্যার? কাট অফ নিয়ে এখন কোনো আলোচনা হবে না, পরে আলোচনা হবে, ঠিক আছে? চলো,
স্যার একটু বলুন না সিরিজটা। আরে সব স্যার হ্যাঁ বলো, আজকে কি এক্সাম নেবেন? পরে বলছি, ওটা মিক্সড প্রশ্ন আছে। চলো আর একটা লিখে দিই এটা। আচ্ছা এক্সাম্পল, আচ্ছা এটা সামেটিভের সংজ্ঞাটা হয়ে গেছে। এই ধরনের প্যারা চেঞ্জ করে লেখো, এই ধরনের মূল্যায়নকে বলা হয় ইভালুয়েশন অফ লার্নিং। ইভালুয়েশন অফ লার্নিং। আর আরেকটা জিনিস সবসময় পড়তে হবে এরকম ব্যাপার না, দিনে 1 ঘন্টা 2 ঘন্টা পড়বে, ব্যাস, আর কিছু করতে হবে না। ওকে, চলো। আর যে নোটস গুলো লেখায় সেগুলো পড়বে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? স্যার তোমরা স্যার ফর্মেটিভ ইভালুয়েশন কেও বলা হয় ইভালুয়েশন অফ লার্নিং, আর সাবমিটিভ ইভালুয়েশন কেও বলা হয় ইভালুয়েশন অফ হ্যাঁ লার্নিং। স্যার, আপনি না, ওটা তো ইভলিউশন অফ আগে লার্নিং লেখালেন, আগেটা বলেছে ফর্মেটিভটা। ইভালুয়েশন ফর লার্নিং। না ফর, ওটা ফর বলেছিল স্যার। সেটা ও আমি অফ পড়ছিল, এটা লিখেছিলাম, আমি অফ ফার্স্টে অফ বলেছিলেন মনে হয়। সেটার জন্য এটা হচ্ছে রং। না হ্যাঁ ওইটা হচ্ছে কি ইভ্যালুয়েশন ফর লার্নিং আর এটা ইভ্যালুয়েশন অফ লার্নিং। হ্যাঁ, লেখো ওটার ইভালুয়েশন অফ জন্যই ছিল। লার্নিং, এটা লেখো। ইভালুয়েশন অফ লিখবে, হ্যাঁ এটা অফ লিখবে, আর প্রথমেরটা লিখবে ফর। আচ্ছা চলো, প্যারা চেঞ্জ করে উদ্দেশ্য না, এবার লেখো বিভিন্ন ধরনের কি কি ভাবে তুমি এই সামেটিভ ইভালুয়েশন করবে। আচ্ছা, ম্যাডাম তো মনে হয় লিঙ্ক দিয়েছেন। ক্লাস কি 8:30 থেকে না 9টা থেকে? 8টা পর্যন্ত, এই 8:30 পর্যন্ত হবে। লেখো ওকে। এক্সাম্পল লেখো, টার্ম টেস্ট, অ্যানুয়াল টেস্ট, টার্ম টেস্ট, অ্যানুয়াল টেস্ট। যারা ইংলিশ ক্লাস করবে তোমরা চলে যাও। টার্ম টেস্ট, অ্যানুয়াল টেস্ট, এইটা আমি একটু শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? যারা ইংলিশ ক্লাস করবে চলে যাবে। কি বলেন বিভিন্ন ধরনের লার্নিং? হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল লেখো, এক্সাম্পল লেখো ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পল সামেটিভ ইভালুয়েশনের। টার্ম টেস্ট, অ্যানুয়াল টেস্ট, এক্সটার্নাল এক্সাম। সেমিস্টার এগুলো হবে না? সেমিস্টারটা সেমিস্টারটা ফরমেটিভের মধ্যে পড়ছে না স্যার? হ্যাঁ কারণ সেমিস্টারটা পড়াশোনা চলাকালীনই তো হচ্ছে এটা। ফরমেটিভ লেখা থাকে, দেখবে ফরমেটিভই লেখা থাকে। আর সেমিস্টার ইউনিট টেস্ট এগুলো তো ওইগুলোতে যাবে আপনার হচ্ছে ফরমেটিভে। হ্যাঁ, সেমিস্টারটা এই কারণে নেওয়া হয়, এই যে ফরমেটিভ ইভালুয়েশনের উপর বেস করে এই সেমিস্টারটা নেওয়া হয়, যাতে কন্টিনিউয়াস প্রসেসে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, সেই কারণে এই সেমিস্টারটা নেওয়া হয়ে থাকে। আর একদম শেষে যখন পরীক্ষা নেওয়া, মানে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সামেটিভ। আর এই যে ছেলে মেয়েদেরকে যাতে পড়াশোনার মধ্যে কন্টিনিউয়াস লার্নিং, একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, এটা তো আমরা জানি। হ্যাঁ, সেই কারণে শিক্ষণ প্রক্রিয়া একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই কন্টিনিউয়াস প্রসেসটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু করা হয়ে থাকে। ওকে, মানে সামেটিভ ইভালুয়েশনটা, এই সরি ফরমেটিভটা করা হয়, এবং তার জন্য এই এটা নেওয়া হচ্ছে, ওই যে কি বলে সেমিস্টার। হ্যাঁ, স্যার টার্ম টেস্ট আর কি বললেন? টার্ম টেস্টটা লেখো, আর একটা লেখো অ্যানুয়াল টেস্ট, আর লেখো এক্সটার্নাল এক্সামিনেশন। সৌমি তুমি ইরেগুলার, এরকম ভাবে সৌমি, হ্যাঁ এরকম ভাবে ক্লাস করলে হবে না, ঠিক আছে? স্যার মানে বৃত্তি পরীক্ষাটা কি ক্লাস রকম? শেষে তুমি 1 ঘন্টা তুমি ক্লাস হয়ে গেলে তুমি ক্লাসে আসছো, এরকম ভাবে ক্লাস করলে হবে না, বুঝলে? মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে হবে, ঠিক আছে? যখন লিঙ্ক দেবো 8টা থেকে 10 মিনিট 15 মিনিট ঠিক আছে দেরি, কিন্তু এত দেরি করলে করে আসলে হবে না। আচ্ছা বলো প্রিয়াঙ্কা, বলো। স্যার বলছি বৃত্তি পরীক্ষাটা কি হবে? ফরমেটিভের মধ্যে পড়ছে না সামেটিভ পড়ছে? কি পরীক্ষা? ওই বৃত্তি পরীক্ষাগুলো আগে বৃত্তি না, এক্সাম। ওটা দুটোর মধ্যে পড়বে না মনে হচ্ছে। বৃত্তি পরীক্ষা, আচ্ছা আচ্ছা, মানে ওই একদম সেই স্কলারশিপ যেগুলো দেয়। স্কলারশিপ পেয়ে যায়, যেটা বুদ্ধি ওই যে বুদ্ধি বিজ্ঞান স্কলারশিপ এক্সাম। ট্যালেন্ট। আচ্ছা আচ্ছা, ওটা ওটা হচ্ছে তোমার শেষে নেওয়া হয় ওটা, যদিও ওটা কার মধ্যে করবে। স্যার এই দুটোর মধ্যে এই আসবেই না এগুলো। হ্যাঁ হ্যাঁ, এই দুটোর মধ্যে আসবে না। ওগুলো হচ্ছে মিড সেশনে হয় জ্ঞান কখনো বৃদ্ধি কখনো। বা কিছু একটার জন্য ওরকম কিছু থাকলে তাহলে আসবে। এটা বুদ্ধিমত্তা বিচার। আচ্ছা চলো, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য লেখো, 2-3টে বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর লেখো,
এই ধরনের মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক নির্মিত অভিজ্ঞতা। হ্যাঁ বলো। একটা বলবো হ্যাঁ বলো। স্যার, সেমিস্টার তো ওটা দেখাচ্ছে সামেটিভ ইভলিউশন, কোনটা? সেমিস্টার? যেটা সেমিস্টারটা বললেন ওটা ফর্মেটিভ বললেন, কিন্তু আমি একটু গুগলে সার্চ করলাম, হুম। বলছে সেমিস্টারটা কিন্তু আফটার ওই লার্নিং প্রসেসের পরেই নেওয়া হয়, ওটা প্রাইমারিলি কাম আন্ডার সামেটিভ ইভলিউশন। ও আচ্ছা আচ্ছা, সেমিস্টার। স্যার সেমিস্টার, স্যার হ্যাঁ বলো। সেমিস্টার ইউনিট টেস্ট এগুলো মানে ঠিক ফর্মেটিভ এর মধ্যে পড়বে না। তার কারণ হচ্ছে ইউনিট টেস্টও তো সেই লাস্টেই হচ্ছে, একটা চ্যাপ্টার শেষ হচ্ছে তারপর হচ্ছে, ওটার একটা কি অন্য ভাগ আছে? না না, না, ইউনিট টেস্ট। ইউনিট টেস্টটা না, না, unit ফর্মেটিভ test এর টা মধ্যে formative। আসবে, কিন্তু সেমিস্টারটা অ্যাকচুয়ালি ওগুলো হয় নতুন আফটার পদ্ধতি, কমপ্লিশন অফ মানে 6 মান্থ। আমি এটা পরে একটা দেখে বলবো। ডিউরেশন তো আছে না। যতই ডিউরেশন থাকে ওটা মানে এখন মানে ওটা একটা কি নতুন একটা নাম হয়েছে, আমি এখন ভুলে যাচ্ছি, আমাকে দেখে বলে দেবো। মানে ইউনিট টেস্টটাও এখন নয়, সেমিস্টারটা তো নয়, কারণ ওগুলো আফটার হচ্ছে, আর এটা হচ্ছে মানে হ্যাঁ, তাই হতে। তাই জন্য তো বললাম সেমিস্টার তো ফর্মেটিভ এর মধ্যে আসবে না। না না, সামেটিভ আছে এখানে, সামেটিভ এন্ড আচ্ছা ইউনিট সেমিস্টার। টেস্ট মানে ইউনিট টেস্টটা নিয়েও একটু দ্বিমত আছে, ওটা ফর্মেটিভ দেখো ঠিক হবে। এখানে বলছে সেমিস্টার সিস্টেম প্রাইমারিলি ইউটিলাইজ এ কম্বিনেশন অফ ফর্মেটিভ এন্ড সামেটিভ ভ্যালুয়েশন। নাও কি করবে এবার? এইসব কোশ্চেন দেবে, এই কনফিউশন তখনই হবে। ফর্মেটিভ টিভিরই এটা কম্বিনেশন, এটাই স্যার ঠিকই বলছেন, ওটা একটা কি নতুন নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। এটা নতুন, ওটার একটা সিস্টেম, মানে ওটা একদম আধুনিক পদ্ধতি ইউনিট টেস্টটা, ফর্মেটিভ সামেটিভ দুটোর মধ্যেই নয় বোধহয়। মানে আচ্ছা মানে নতুন নতুন ভাবে আপডেট হয়, মানে আগে যখন পড়েছি ইউনিট টেস্টটা আমরা পড়ে এসেছিলাম যে ওটা ফর্মেটিভের মধ্যে, কিন্তু এখন আবার যখন নতুন ভাবে পড়ছি ওটা নাকি ইউনিট টেস্টটা ফর্মেটিভের মধ্যেও নয় বলছে। এগুলো কি বলি বলো তুমি, নানা ধরনের আচ্ছা আমি একটু পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে। বিষয়টা এরকমই হচ্ছে, মানে শেষেও হচ্ছে আবার হচ্ছে মাঝখানে হচ্ছে, এইখানে গুলিয়ে যাচ্ছে না, এইখানে বলছে কম্বিনেশন। দেখে নাও কি করবে, মোটামুটি আমাদের আলোচনা হলো, দেখা যাক কি হয়। এটাই দিয়েছে দেখো, সামেটিভের পারপাসও দিয়েছে। সেগুলোর মধ্যে অনেক কম্প্রিহেনসিভ মানে আছে, মানে কম্প্রিহেনসিভ। স্যার, যেটা স্যার দাঁড়াচ্ছে এই ফর্মেটিভটা হচ্ছে ক্লাসে মানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা টপিক ব্যাখ্যা করা এবং সেটাকে বোঝানো, তারপরের দিন জিজ্ঞাসা করা, আমি যেটা বুঝেছি। আর দেন ওই টপিকটার উপর কোনো যদি টেস্ট না হয়, মানে ওই পুরো টপিকটা কমপ্লিট করার পর যদি কোনো টেস্ট না হয়, ওটা হচ্ছে একটা সামেটিভ। আর সেই অনুযায়ী সেমিস্টার ঠিক হবে সামেটিভ। অ্যাকচুয়ালি মানে ফর্মেটিভ হচ্ছে যেখানে তুমি নিজেকে আবার শোধরানোর সুযোগ পাবে, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে এটা ক্লাস হ্যাঁ, হ্যাঁ। চলাকালীন, কিন্তু হ্যাঁ সামেটিভ কোনোভাবেই তুমি আর শোধরানোর সুযোগ পাবে না, ওটা একদম লাস্ট এন্ড। হ্যাঁ ওই হ্যাঁ এই হ্যাঁ। জন্য এইখানে কনফিউশনটা হয়ে যায় ইউনিট টেস্ট আর সেমিস্টারটা। অ্যাকচুয়ালি ফর্মেটিভের সব থেকে টিপিক্যাল উদাহরণ হচ্ছে ক্লাস টেস্ট, এটা একদম ঠিকঠাক এবার সামেটিভটা হচ্ছে যেমন বার্ষিক পরীক্ষা, বাদ না না, বাকি যেগুলো আছে ইউনিট ওগুলো টেস্টটা, complete। না না ইসিটা, ইউনিট টেস্টটা ফর্মেটিভই হবে, ঠিক আছে, ইউনিট টেস্টটা ফর্মেটিভই হবে, সামেটিভটা আমি তো এডুকেশনের স্টুডেন্ট, মানে এটা নিয়ে প্রচুর দ্বিমত হয়। মানে হ্যাঁ আমরা মানে দু তিনজন স্যার ম্যাডামের কাছ থেকে শুনেছি যে ইউনিট টেস্টটা কেউ বলছেন ফর্মেটিভ, কেউ দুজন বলছেন ফর্মেটিভ নয়, ওটা মানে সামেটিভ, আবার কেউ বলছেন এটা ফর্মেটিভ সামেটিভ কিছুই নয়, এটা একটা নতুন মানে পদ্ধতি, যেখানে ফর্মেটিভ সামেটিভ গিয়ে ফেল করছে, এটা হচ্ছে একটা নতুন মানে এটা লেটেস্ট শুনেছি যে এটা একটা নতুন পদ্ধতি ইউনিট টেস্টটা। ওটা আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, আমাকে দেখে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো ভালো কাম হচ্ছে আমরা। ফর্মেটিভ। হ্যাঁ কি বলছো সবাই? স্যার ঠিক আছে, দেখে বলবেন, মানে যিনি বললেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। দেখে বলতে হবে, কারণ আমি ভুলে গেছি চলো এটা। হ্যাঁ হ্যাঁ, চলো সামনে এগোবো। এবার হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য লিখে নাও। এক নম্বর হচ্ছে এটা একটা শিক্ষক নির্মিত অভিজ্ঞতা এবং রেটিং স্কেলের মাধ্যমে করা হয়ে থাকে। স্যার বৈশিষ্ট্য লিখেছিলেন এই ধরনের মূল্যায়নের ক্ষেত্রে, এটা লিখিয়েছিলেন এটুকু। শিক্ষক নির্ভীক, লেখো শিক্ষক মানে টিচার মেড টেস্ট অ্যান্ড রেটিং স্কেল ব্যবহার করা হয়, রেটিং স্কেল ব্যবহার করা হয়। তারপর লেখো
শিক্ষা প্রক্রিয়ার শেষে করা হয়ে থাকে? কি বললেন স্যার? শিক্ষণ প্রক্রিয়ার শেষে করা হয়ে থাকে এই মূল্যায়ন। লেখো এটি একটি এক্সটার্নাল ইভালুয়েশন। এটি একটি এক্সটার্নাল ইভালুয়েশন। নেক্সট লেখো এর মাধ্যমে শিক্ষার্থীর চূড়ান্ত পারদর্শিতা পরিমাপ করা হয়। ওকে, আমি একটা প্রশ্ন করছি, তোমরা বলো, উত্তর দাও তো দেখি কি ধরনের ইভালুয়েশন তোমরা উত্তর দেবে। হ্যাঁ, গ্রুপে উত্তর দেবে দেখি। আমি একটা মূল্যায়নের কথা বলছি, যে মূল্যায়নটা যে মূল্যায়নটা একটা বিষয় কেন্দ্রিক, যে মূল্যায়নটা একটা বিষয় কেন্দ্রিক, ঠিক আছে? এবং সেখানে শিক্ষার্থীর বৌদ্ধিক আচরণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আমি কোন ধরনের মূল্যায়নের কথা বলছি? স্যার একবার বলুন। আমি একটা মূল্যায়নের কথা বলছি, যে মূল্যায়নটা হচ্ছে একটা বিষয় কেন্দ্রিক প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থী বৌদ্ধিক আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যেখানে শিক্ষার্থীর বৌদ্ধিক আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। স্কুলে এসে গ্রুপে উত্তরটা দেবে। ওকে, যারা উত্তর দিয়েছে আর কেউ নেই তো? সবাই দিয়ে দিয়েছো? প্রত্যেকে উত্তর দেবে, এভরিওয়ান। আচ্ছা, তানিয়া উত্তর দেবে তো? দিলাম তো, কোথায় দিয়েছো? এসআই গ্রুপে দিলাম তো। আচ্ছা, দেখে নিচ্ছি। আচ্ছা, প্রিয়াঙ্কা দিয়েছে ফর্মেটিভ, চয়নিকা সামেটিভ, পল্লবী সামেটিভ, ব্রততী ফর্মেটিভ, তানিয়া ফর্মেটিভ, চান্দা চাঁদ সুলতানা ফর্মেটিভ, অমিত সামেটিভ, সুমনা ফর্মেটিভ, সুমন্ত ফর্মেটিভ, শুভময় ফর্মেটিভ, ঈশা ফর্মেটিভ, সিদ্ধার্থ ফর্মেটিভ। আচ্ছা, চন্দ্রা সাইকোলজিক্যাল টেস্ট, এক্সেপশনাল। চন্দ্রা সাইকোলজিক্যাল টেস্ট ক্লাসে আছো? আমি দুটোর মধ্যেই বলতে চাইছি। যাই হোক, ঠিক আছে, এক্সেপশনাল থেকে কিছু হওয়া উচিত। দেখো, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে, কারা কারা দিয়েছে দেখে নিচ্ছি। চয়নিকা, পল্লবী, আর হচ্ছে অমিত। ফর্মেটিভ ইভ্যালুয়েশন হবে না, এটা সামেটিভ ইভ্যালুয়েশন হবে। এবার তোমরা বলে স্যার কেন হবে? দেখো, এটা একটা, আমি বলেছি কি, বিষয় কেন্দ্রিক, সাবজেক্টিভ। ওকে, আর কি, যেখানে শিক্ষার্থীর বৌদ্ধিক আচরণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সামেটিভ ইভ্যালুয়েশনে কি করা হয়? সামেটিভ মানে কি, একদম শেষে করা হয়ে থাকে। তাহলে শেষে কি হয়? পরীক্ষার ছেলেমেয়েরা কি হয়, ইতিহাসের মানে পুরো সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হয়, তাই না? পুরো ভূগোলের পুরো সাবজেক্টের উপর, কেমিস্ট্রি পুরো সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হয়। এটা একটা বিষয় কেন্দ্রিক, ওই বিষয়ে পুরো বিষয়টার উপরে সে কতটা, মানে একটা এন্ড অফ দি টিচিং লার্নিং প্রসেস, শিক্ষণ প্রক্রিয়া শেষে ওই বিষয়ে সে কতটা, মানে তার গুণগত এবং পরিমাণগত সে কতটা জানতে পেরেছে, তার জন্য আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন করে থাকি, এই সামেটিভ করে থাকি। এইখানে এই সামেটিভ ইভ্যালুয়েশন একটা সাবজেক্টিভ ম্যাটার, অর্থাৎ বিষয় কেন্দ্রিক প্রক্রিয়া। ওকে, আর একটা ক্লু দিয়েছিলাম, যেখানে শিক্ষার্থীর বৌদ্ধিক আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে সেই অবশ্যই আচরণটা শুনেই ভুল করে দিয়েছি, আচরণ শুনেই কথাটা। হ্যাঁ, এই তো এখানে এডুকেশনটা হচ্ছে না ওয়ার্ডের খেল, সত্যি ওয়ার্ডের খেল। এখানে ওয়ার্ডটা ভালো করে দেখতে হবে এবং হচ্ছে একটু চিন্তা করতে হবে।
তাহলে কিন্তু মানে বৌদ্ধিকটা শুনে মনে হচ্ছিল সামেটিভ, আচরণটা শুনে মনে হয় ওটা ফর্মেটিভেই পড়বে। না, দেখো বৌদ্ধিক কেন, কারণ হচ্ছে আমরা পরীক্ষার শেষে সে কতটা, মানে আমরা তাকে বিচার করি, গ্রেড এ দিই, কে ফার্স্ট ডিভিশন পায়, কে সেকেন্ড ডিভিশন পায়, গ্রেড এ বি সি এরকম দেওয়া হয়ে থাকে। তার মানে এটা তো ফর্মেটিভে করা হয় না, কুইজ করা হলো ভাই, যে উত্তর দিলে সেখানে তো কোনো তার গ্রেড ফ্রেড দেওয়া হয় না, বা তার বৌদ্ধিক আচরণ কতটা অতটা গুরুত্ব দেওয়া হয় না। সেখানে তার উন্নতি করার জন্য আমি তাকে টেস্ট নিয়ে থাকি, সেইটাই তার চূড়ান্ত মূল্যায়ন নয়। কিন্তু এখানে আমাদের কি হয়, এই জায়গায় অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশনে কি হয়, তার বৌদ্ধিক আচরণ, সে কতটা জ্ঞান অর্জন করেছে, বা সে কতটা ওই সাবজেক্টে দখল দখল পেয়েছে, মানে দখল নিয়েছে আর কি, সেটা মূল্যায়ন করার জন্য আমরা এই এই সামেটিভ ইভ্যালুয়েশন করে থাকি। সেই কারণে এটা একটা পুরোটাই বৌদ্ধিক। এখানে এখানে কোনো মানে কি বেশ বলে, ফিরে আসার কোনো জায়গা নেই। অর্থাৎ তুমি যে ওই সাবজেক্টে কম নাম্বার পেয়েছো, আমি ভালো করে পড়াশোনা করে আবার বেশি নাম্বার পাবো, এখানে ফিরে আসার কোনো জায়গা নেই। ওই যেটাকে কি বলা হয়, কেউ একজন বললো যে কি একটা বললো না এখানে, ওই আরে ভাই যেটাকে বলা হয় শেষ শেষ স্টেপ, এখানে সংশোধনের কোনো জায়গা নেই, ঠিক আছে, এখানে সংশোধনের কোনো জায়গা নেই। তুমি ওই সাবজেক্টে একটা 6 মাস পরে পরীক্ষা হলো, বা 1 বছর পরে পরীক্ষা হলো, তুমি কতটা ওই বিষয়ে জানলে সেটার উপর তোমার পরীক্ষা নেওয়া হয়। ওকে, চলো, ভালো হয়েছে, সকলে পার্টিসিপেট করেছো। চলো পরের প্রশ্ন। আচ্ছা প্রশ্ন করবো না, নেক্সট লেখো ডায়াগনস্টিক ইভালুয়েশন, একটা হয়ে গেছে আর স্যার ইংলিশ ক্লাস করবো না? হ্যাঁ চলো ইংলিশ করে যাও, যাও ইংলিশ চলে যাও। এটা তাহলে লিখে, নোটসটা একটু কেউ দেবে? হ্যাঁ এইটা লিখে দিয়ে এন্ড করে দেবো। হ্যাঁ স্যার, কি এক্সামটা একটু কিটা বলুন, কি লিখতে বললেন? কোশ্চেন করেছেন আপনি? ডায়াগনস্টিক ইভালুয়েশন, হ্যাঁ কি বলো? এক্সামে কি কোশ্চেন দিয়েছেন? ওটা এডুকেশনাল প্রশ্ন, মিক্সড প্রশ্ন, সব মিশিয়ে? পিডিএফ, হ্যাঁ না না শুধু এডুকেশন, শুধু এডুকেশন? শুধু ঠিক এডুকেশন, আছে। এডুকেশন। এডুকেশনের কি সব মিশিয়ে না কোনো পার্ট আছে? স্যার একটু বলুন না, কোনো পার্ট থাকলে কোনো একটু পার্ট নেই, পড়বো। মানে পুরোটাই, আমি পার্ট পরে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে গেলাম স্যার। হ্যাঁ, এবার লেখো ডায়াগনস্টিক ইভালুয়েশন। আচ্ছা আর একটা প্রশ্ন করি, দাও তো দেখি। এই ধরনের ইভালুয়েশনে শিক্ষার্থীর সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে মূল্যায়নটা পুরোটাই বিকাশমূলক প্রক্রিয়া। কি ধরনের মূল্যায়নের কথা বলছি? আমি একটা মূল্যায়নের কথা বলছি, যে মূল্যায়নটা সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে এই মূল্যায়নটা একটা বিকাশমূলক প্রক্রিয়া। কোন ধরনের মূল্যায়নের কথা বলছি? কি গো, উত্তর দাও, মানে টেনশন নেওয়ার দরকার নেই, যে ভুল হোক না অসুবিধা নেই, ভুল হবে কি আছে। আর কেউ দেবে না? মাত্র 2 4 জন 6 জন 7 জন 15 জন আছে এখানে, কেউ দিস, আরে ভয় পাবে না, দাও না গো, চাপ নিচ্ছ কেন এত? শুভময় কি দিচ্ছ? আচ্ছা ব্রততি দিয়েছে ফর্মেটিভ, প্রিয়াঙ্কা সামেটিভ, পল্লবী ফর্মেটিভ, সুমন্ত সমেটিভ, ঈশা ফর্মেটিভ, চাঁদ সামেটিভ, চন্দ্রা সামেটিভ, সিদ্ধার্থ সামেটিভ, সুমন্ত ফর্মেটিভ, এখনো টাইপ চলছে, দেখি, শুভময় ফর্মেটিভ,
কোশ্চেনটা রিপিট। কোশ্চেনটা বলা হয়েছে যে এই ধরনের মূল্যায়ন যেখানে শিক্ষার্থীর সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয় এবং এটি একটি বিকাশমূলক প্রক্রিয়া। এটা সঠিক উত্তর দিয়েছে তোমরা যারা দিয়েছে বলে দিচ্ছি। ব্রততী ঠিক আছে, পল্লবী ঠিক আছে, ঈশা ঠিক আছে, ফরমেটিভ ইভালুয়েশন হবে। হ্যাঁ, সুমন্ত ঠিক আছে, শুভময় ওকে, অমিত ফরমেটিভ ইভালুয়েশন হবে। দেখো কি রকম প্রথম পয়েন্ট যেটা বলেছিস সেটা কি, এখানে সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়। অবশ্যই সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়। ফরমেটিভ ইভালুয়েশনটা কি কেবলমাত্র বৌদ্ধিক না, যে সে কতটা নাম্বার পাচ্ছে তার উপরে গুরুত্ব দেওয়া হয় না। এখন দেখবে ছেলেমেয়েরা মানে পরীক্ষায় মানে ক্লাসরুমে তার টিচারের সঙ্গে কেমন আচরণ করছে, বিহেভিয়ারের উপর গুরুত্ব দেওয়া হয়। তার যে সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে, তাই না, কালচারাল যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে সেখানে যদি সে ভালো পার্টিসিপেট করে তার উপরেও মার্কস আছে। হ্যাঁ, খেলাধুলা করছে বা স্কুলে সরস্বতী পূজায় সে কতটা কাগজ কুড়াচ্ছে, ঝাড় দিচ্ছে, হ্যাঁ, ক্লাসরুম পরিষ্কার করছে, সেটার উপরে কিন্তু নাম্বার দেওয়া হয়। ঠিক আছে এখন, হ্যাঁ কি নাকি তোমরা স্কুলে যারা আছো বলো, দেওয়া হয় তো? স্যার এইরকম করে আমাদেরকে স্যার স্কুলে করিয়ে নিত স্যারেরা। করে নিত যে নাম্বার দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। নাম্বার দেবে, নাম্বার দেওয়ার নাম করে খাটিয়ে নিত, এরকম মনে হতো তখন। কিন্তু এটা একটা ফরমেটিভ এর একটা পার্ট। হুম, তোমাদেরকে বলবে না। আহ, ভালো বেশ। আচ্ছা, আহ, তো এটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, এগুলো সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়। ওকে। আচ্ছা, ৩ নম্বর পয়েন্ট হচ্ছে, এই ২ নম্বর যে পয়েন্টটা বলেছিলাম এটা একটা বিকাশমূলক। অবশ্যই এটা একটা মানে বিকাশমূলক প্রক্রিয়া কেন বলা হচ্ছে, কারণ এখানে তোমার বিকাশের সুযোগ আছে। তুমি যদি ভালো করে ঝাড় দাও, তুমি তোমার বিকাশ হবে, তোমার শারীরিক বিকাশ হবে, তোমার মানসিক বিকাশ হবে, সঙ্গে তুমি ডেভেলপ করার সুযোগ পাচ্ছ। এখানে এইখানে এটা বিকাশমূলক প্রক্রিয়া। ঠিক আছে, সমস্ত ধরনের তোমার বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট মানে ডেভেলপিং প্রসেস। ইয়েস অর নো? চলো, এরকম প্রশ্ন করলে সবাই ভুল মানে উত্তর কেউ ফিক্স দিতে পারবে না, ভুলই হবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। চলো, এগুলো কিন্তু লিখে নেবে। শুভময় ঠিক আছে, প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন করতে হবে, নাহলে কি হবে এই একদম মানে এরকম খুব ভাবে। ভালো কোশ্চেন হ্যাঁ স্যার, ভালো কোশ্চেন খুব। হ্যাঁ, আর এগুলো কনসেপ্ট কনসেপ্ট হুম হুম। চলো নেক্সট লেখো, ডায়াগনস্টিকটা লিখে নাও। আচ্ছা, তাহলে এগুলো লিখে নিয়েছো তো, যে মানে ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এগুলো এই বৈশিষ্ট্যের মধ্যে লিখে নিতে পারো, বুঝলে? তাহলে কি হবে, তোমাদের পরবর্তীকালে আর মনে থাকবে বেশি করে। লেখো, এইটা লিখে নিতে পারো যে এটা ব্যক্তি কেন্দ্রিক প্রক্রিয়া, ফরমেটিভ এর মধ্যে লিখে নেবে। হ্যাঁ? ব্যক্তি কেন্দ্রিক প্রক্রিয়া, এটা একটা বিকাশমূলক প্রক্রিয়া। হ্যাঁ, তারপরে সব ধরনের আচরণের উপর গুরুত্ব দেওয়া হয়, এগুলো একটু লিখে নেবে। হ্যাঁ? আচ্ছা, ডায়াগনস্টিক প্রক্রিয়া লেখো। এটা তো জানো, অর্থাৎ কোনো শিক্ষা তুমি পড়াচ্ছ, পড়াতে পড়াতে দেখলে কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থী মানে সে ভালো করে বুঝতে পারলো না। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, তাদেরকে প্রথমে তুমি তো বুঝতে পারলে না যে ভাই কারা ঠিকঠাক করছে, তার জন্য তুমি পরীক্ষা নিলে। পরীক্ষা নেওয়ার পরে তুমি যখন দেখলে যে ভাই এরা পাচ্ছে না ঠিক, তাদেরকে ১০ জনকে আলাদা করে নিলে, নিয়ে তাদেরকে তুমি ডায়াগনস্টিক ইভালুয়েশন হচ্ছে সেই ধরনের ইভালুয়েশন যেখানে শিক্ষার্থীর দুর্বলতাকে চিহ্নিত করা হয়, সে কতটা ওই বিষয়ে উইক রয়েছে। ওকে, সেই দুর্বলতা চিহ্নিত করে তাকে সঠিক রেমেডি করা, তাকে দুর্বলতা মানে সে যে বিষয়ে দুর্বল আছে, যে সাবজেক্টে দুর্বল আছে সেই বিষয়ে তাকে সঠিক রেমেডি দেওয়া। যেমন ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার বুঝতে পারে যে ভাই এই রোগ আছে, চলো প্যারাসিটামল দিয়ে দাও দুটো। ঠিক আছে, সর্দি হয়েছে, দুটো সর্দির ওষুধ দিয়ে দেবে, ব্যাস ঠিক হয়ে যাবে। তো এরকম আর কি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন হচ্ছে ডায়াগনোসিস করা, অর্থাৎ তাকে তার যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে নির্ণয় করার জন্য যে টেস্ট করা হয় তাকে বলা হয় ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। চলো লেখো, লেখো যে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের
পাঠ্য বিষয়ের দুর্বলতাগুলি সঠিকভাবে চিহ্নিত করা হয়। দুর্বলতাগুলি সঠিকভাবে চিহ্নিত করা হয়। এবং তার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাকে ডায়াগনস্টিক ইভালুয়েশন বলে। বাংলায় বলা হয় দুর্বলতা নির্ণয় পরীক্ষা। পরীক্ষা বললে ভুল হবে, মূল্যায়ন লেখো। দুর্বলতা নির্ণয় মূল্যায়ন। ওকে, নেক্সট লেখো বৈশিষ্ট্য। 1 নম্বর লেখো শিখন দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। শিখন দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। দু নম্বর, তার দুর্বলতার গুলি সমাধানে সাহায্য করা হয়। 3 নম্বর, এখানে নির্দিষ্ট ফিক্সড টাইম থাকে না। এই মূল্যায়নে ফিক্সড টাইম থাকে না যে পরীক্ষা শেষে নিতে হবে বা হচ্ছে একদম মাঝখানে নিতে হবে, এরকম ব্যাপার না। কোনো নির্দিষ্ট ফিক্সড টাইম নেই, যে কোনো সময় নিয়ে যেতে পারে। নেক্সট লেখো সংশোধন। তার লেখো সংশোধনের প্রয়োজন আছে কিনা তা জানার জন্য এটা করা হয়ে থাকে, এই ধরনের মূল্যায়ন করা হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে কিভাবে তুমি এই ডায়াগনস্টিক পরীক্ষা করবে, কয়েকটা এক্সাম্পল লিখে নাও। এক্সাম্পল অফ ডায়াগনস্টিক ইভালুয়েশন মানে যেমন সেগুলো ওই ফর্মেটিভের সময় এক্সাম্পল দিয়েছে, এখানে ডায়াগনস্টিকের কয়েকটা এক্সাম্পল আছে। লেখো 1 নম্বর লেখো সাক্ষাৎকার, ইন্টারভিউ। তারপর লেখো প্রি টেস্ট। আর লেখো সেলফ ইভালুয়েশন বা স্বমূল্যায়ন, সেলফ ইভালুয়েশন। সেলফ ইভালুয়েশন বা স্বমূল্যায়ন, এই তিনটে, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশনের মানে এক্সাম্পল, বিভিন্ন ভাবে করা হয়ে থাকে। ওকে, চলো মোটামুটি ইভালুয়েশন আর মানে